আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে লজিক্যাল পজিটিভিটি। তো প্রথমেই দেখো যে কি ওয়ার্ড তোমাদের কি কি রয়েছে এখানে পড়তে হবে। ভেরিফিকেশন থিওরি অফ মিনিং, এলিমিনেশন অফ মেটাফিজিক্স অ্যান্ড কনসেপ্ট অফ ফিলোসফি। তোমাদের কিন্তু এই জায়গাগুলোই রয়েছে। দেন ফার্স্টে আমি চলে আসবো হোয়াট ইজ কল্ড লজিক্যাল পজিটিভিজম। সবাই কিন্তু খাতা এবং পেন নিয়ে বসছে, অনেক রকমের কোশ্চেন কিন্তু যেগুলো আছে সেগুলো কিন্তু আমি খাতায় নোট করাবো। তো লজিক্যাল পজিটিভিজম কি? লজিক্যাল পজিটিভিজম is a philosophical movement that combines empiricism, knowledge comes from experience, and logic, analysis through formal reasoning. তো লজিক্যাল পজিটিভিজম এর মূল ভিত্তিটাই কিন্তু এমপিরিসিজম, অভিজ্ঞতাবাদ। লিখবে এগুলো খাতা। এর কিন্তু মূল ভিত্তি হচ্ছে অভিজ্ঞতাবাদ, এমপিরিসিজম এবং লজিক। এই দুটো মিলেই কিন্তু তারা কিন্তু জ্ঞানের একটা সায়েন্টিফিক মডেল কিন্তু তৈরি করতে চেয়েছিলেন লজিক্যাল পজিটিভিস্টরা। তো লজিক্যাল পজিটিভিজমরা কিন্তু 20শো শতাব্দীর, লিখবে 20শো শতাব্দীর একটা গুরুত্বপূর্ণ দার্শনিক আন্দোলন। এটা কিন্তু একটা দার্শনিক আন্দোলন। লজিক্যাল পজিটিভিজম কিন্তু একটা দার্শনিক আন্দোলন যা কিন্তু মূলত ভিয়েনা সার্কেল, তো যেই জায়গাগুলো বললাম লজিক্যাল পজিটিভিজম, এটা কিন্তু একটা দার্শনিক আন্দোলন এবং যেটা কিন্তু মূলত ভিয়েনা সার্কেল নামক একদল দার্শনিক দ্বারা কিন্তু 1920 দশকে এটা গড়ে উঠেছিল। এই দার্শনিক আন্দোলনটা কত দশকে? 1920 দশকে কিন্তু এটা গড়ে উঠেছিল। এবং এই গোষ্ঠী, এটা একটা গোষ্ঠী, এই গোষ্ঠীর কিন্তু লক্ষ্য ছিল দর্শনকে সায়েন্টিফিক্যালি, বিজ্ঞানসম্মত করা এবং যে মেটাফিজিক্স, অধিবিদ্যা, এই অধিবিদ্যাকে সম্পূর্ণভাবে বর্জন করে দেওয়া। কি বললাম? এই গোষ্ঠীর কিন্তু লক্ষ্য ছিল দর্শনকে বিজ্ঞানসম্মত করা, সায়েন্টিফিক সায়েন্টিফিক পুরো মাত্রায় কিন্তু দর্শনকে সায়েন্টিফিক্যালি করা এবং মেটাফিজিক্স, মেটাফিজিক্স মানে কি? অধিবিদ্যা, যে ঈশ্বর রয়েছে, আত্মা রয়েছে, এইগুলো, এই কনসেপ্ট গুলোকে কিন্তু পুরোপুরি দূর করে দেওয়ার কথা বলা হয়েছিল লজিক্যাল পজিটিভিজমে। এবং ভাষা এবং যুক্তির মাধ্যম দিয়ে কিন্তু নলেজকে কিন্তু বিশ্লেষণ করা, এইটাই কিন্তু লক্ষ্য ছিল তাদের, লজিক্যাল পজিটিভিস্টদের। লেখা গেছে যা যা বললাম। হ্যাঁ, লাস্টেরটা যেটা বললাম, ভাষা, ল্যাঙ্গুয়েজ এবং যুক্তি, লজিক, ল্যাঙ্গুয়েজ এবং যুক্তির মাধ্যম দিয়ে কিন্তু নলেজকে বিশ্লেষণ করা, এটা কিন্তু লজিক্যাল পজিটিভিস্টদের লক্ষ্য ছিল। ফার্স্ট হচ্ছে দর্শনকে বিজ্ঞানসম্মত করতে হবে, আর মেটাফিজিক্স, অধিবিদ্যাকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে, আর থার্ডলি ভাষা এবং যুক্তির মাধ্যম দিয়ে জ্ঞানকে বিশ্লেষণ করতে হবে। তোমাদের এই জায়গাটা থেকে কিন্তু ভেরি কোশ্চেন আছে, কি থিঙ্কার্স অফ লজিক্যাল পজিটিভিজম। তোমরা লক্ষ্য করেছো নাকি জানি না, তোমাদের কিন্তু সেটে কিন্তু একবার কোশ্চেন দিয়েছিল যে লজিক্যাল পজিটিভিস্টের কি থিঙ্কার্স কারা। ফার্স্ট দেখো কে রয়েছে, মরিস ফিল্ড, নামগুলো একটু খাতায় লিখবে। মরিস ফিল্ড, তিনি কিন্তু লজিক্যাল পজিটিভিজমের কি থিঙ্কার, সাপোর্টার বলতে পারো, সাপোর্টার। আচ্ছা, কারোর কি মাইক্রোফোনটা অন রয়েছে? একটুখানি মিউট করে দেবে যদি মাইক্রোফোন কারোর অন থাকে। তো যেই জায়গাগুলো বললাম, লেখা গেছে সবার যে এই গোষ্ঠী, যেটা কিন্তু লজিক্যাল পজিটিভিজম, এই গোষ্ঠীর কিন্তু লক্ষ্য ছিল কি, যে দর্শনকে বিজ্ঞানসম্মত করা, মেটাফিজিক্স,
যুক্তিবিদ্যাকে সম্পূর্ণরূপে বর্জন করা। তারা কিন্তু ঈশ্বর রয়েছে, আত্মা রয়েছে, এই কনসেপ্ট গুলোকে কখনোই বিশ্বাস করতেন না। কারণ কি, তারা সবকিছুই কিন্তু ভেরিফাই, যাকে যাচাই করা যাবে সেই তত্ত্বকেই একমাত্র বিশ্বাস করবেন। কারণ আমরা ঈশ্বরকেও দেখতে পাই না, আত্মাকেও দেখতে পাই না। তো এই মেটাফিজিক্যাল তত্ত্বগুলোকে কিন্তু তারা একদম বর্জন করেছিলেন। থার্ডলি, ভাষা এবং যুক্তির মাধ্যম দিয়ে জ্ঞানকে কিন্তু তারা বিশ্লেষণ করার কথা বললেন। এরপর চলে আসবো কি থিঙ্কার্স ইনক্লুড কি থিঙ্কার্স অফ লজিক্যাল পজিটিভিজম। তো ফার্স্টেই রয়েছে, দেখো কার নাম, মরিস ফিল্ড। নামটা লিখবেন, মরিস ফিল্ড। তিনি কিন্তু লজিক্যাল পজিটিভিজমের একদম সাপোর্টার। তোমাদের কোশ্চেন দেয়, সেটে কোশ্চেন এসেছিল। ফাউন্ডার অ্যান্ড লিডার অফ দ্য ভিয়েনা সার্কেল। তিনি কিন্তু ভিয়েনা সার্কেলের কিন্তু প্রতিষ্ঠাতা। মরিস ফিল্ড কিন্তু ভিয়েনা সার্কেলের প্রতিষ্ঠাতা। and emphasize the connection between science and philosophy। এবং মরিস ফিল্ড কিন্তু দর্শন এবং বিজ্ঞানের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন। সবাইকে প্লিজ একজন বলো তো একটু তাড়াতাড়ি জয়েন করতে, একটুখানি বলো কেউ প্লিজ, একটুখানি দুটো লিখে দাও তো। তো যেটা বললাম, মরিস ফিল্ড কিন্তু ভিয়েনা সার্কেলের প্রতিষ্ঠাতা। এবং তিনি কিন্তু দর্শন এবং বিজ্ঞানের মধ্যে সায়েন্স এবং ফিলোসফির মধ্যে কিন্তু একটা কানেকশন, একটা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন। এবং তিনি কিন্তু মনে করতেন যে দর্শনের কাজ কোনো নতুন জ্ঞান সৃষ্টি নয়, বরং সায়েন্টিফিক যে নলেজটা রয়েছে সেই সায়েন্টিফিক নলেজকে ক্ল্যারিফাই করা। এবং মরিস ফিল্ড কিন্তু লজিক্যাল পজিটিভিজমের ভিত্তি কিন্তু গঠন করেন। ফার্স্ট গেল কি সাপোর্টার, মরিস ফিল্ড। সেকেন্ড সাপোর্টার রুডলফ কার্নাপ। খাতায় লিখবে, রুডলফ কার্নাপ। তিনি কি বলছে, ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লজিক্যাল পজিটিভিস্ট। তিনি কি করেছিলেন, রুডলফ কার্নাপ, তিনি বলেছিলেন যে ভাষার ভুল ব্যবহারের ফলে এই মেটাফিজিক্স, এই অধ্যবিদ্যার সৃষ্টি হয়েছে। যখন আমরা ভাষার ভুল ব্যবহার করি, ডেভেলপ দ্য আইডিয়া দ্যাট মেটাফিজিক্স ইজ মিনিংলেস। এই কথাটা কিন্তু রুডলফ কার্নাপ বলেছিলেন। লিখে নেবে খাতায়, কোট অ্যান্ড কোট। রুডলফ কার্নাপ কিন্তু বলেছিলেন মেটাফিজিক্স ইজ মিনিংলেস, কারণ অধ্যবিদ্যার যে তত্ত্ব সেইগুলোকে কখনোই কিন্তু আমরা ভেরিফাই করতে পারি না, যাচাই করতে পারি না যে আদেও ঈশ্বর রয়েছে, আদেও আত্মা রয়েছে নাকি। এগুলো পুরোপুরি মিনিংলেস, এইগুলো অর্থহীন। এটা কিন্তু রুডলফ কার্নাপ বলেছিলেন। অ্যান্ড তিনি কিন্তু ফেমাস ছিলেন কিসের জন্য, লজিক্যাল অ্যানালিসিস অফ ল্যাঙ্গুয়েজ। তিনি কি, তার গুরুত্বপূর্ণ অবদান কি ছিল, লজিক্যাল অ্যানালিসিস অফ ল্যাঙ্গুয়েজ। এবং তিনি কিন্তু ভেরিফিকেশন প্রিন্সিপাল, স্ট্রং সাপোর্টার অফ দ্য ভেরিফিকেশন প্রিন্সিপাল। তিনি কিন্তু রুডলফ কার্নাপ, তিনি কিন্তু স্ট্রং সাপোর্টার ছিলেন এই ভেরিফিকেশন প্রিন্সিপালের। যাচাইকরণ নীতির স্ট্রং সাপোর্টার ছিলেন কিন্তু রুডলফ কার্নাপ। দেন এ.জে. এয়ার, তিনিও কিন্তু লজিক্যাল পজিটিভিজমের সাপোর্টার। এ.জে. এয়ার popularized logical positivism in the English speaking world. Famous book, এ.জে. এয়ারের এই বুকটা থেকেও তোমাদের কোশ্চেন আসে, ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক। এবং তিনি কিন্তু উইথ ভেরিফিকেশন এই তত্ত্বটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। লিখে নেবে এগুলো। তিনি কিন্তু দেখো
এজিআর স্ট্রং ভেরিফিকেশনের সমস্যাকে চিহ্নিত করে উইক ভেরিফিকেশন এই তত্ত্বটাকে প্রবর্তন করলেন। এবং তার ফেমাস বুক কি ছিল? ল্যাঙ্গুয়েজ, ট্রুথ অ্যান্ড লজিক। এরা কিন্তু সবাই লজিক্যাল পজিটিভিস্টের সাপোর্টার। দেখা গেছে, হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এই যে এজেআর কিন্তু স্ট্রং ভেরিফিকেশন, আমি এটা পড়াবো আজকে, স্ট্রং ভেরিফিকেশন এই সমস্যাটাকে চিহ্নিত করেছিলেন। স্ট্রং ভেরিফিকেশনের মধ্যে কি প্রবলেমটা রয়েছে এটা কিন্তু তিনি ফার্স্ট অ্যারাইজ করলেন, এবং অ্যারাইজ করে কিন্তু সেখান থেকে কি ইন্ট্রোডিউস করলেন? উইক ভেরিফিকেশন এই তত্ত্বটাকে কিন্তু প্রবর্তন করেছিলেন এজেআর। তিনি কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন উইক ভেরিফিকেশন। দেন অটো নিউরন, লিখে নেবে। অটো নিউরন, এই মানে বানানগুলো তো খুবই ছোট মতো, তো তোমাদের একটুখানি এখান থেকে মানে বেশিরভাগ আমি কোশ্চেন দেখেছি তোমাদের এই মানে এজিআর, মরিসফিল্ড, ডেভেলপ কার্নাপ, এইগুলো বেশি একটু ইম্পর্টেন্ট। তোমাদের সেটে যে কোশ্চেনটা এসেছিল যে লজিক্যাল পজিটিভিস্ট সাপোর্টার কারা কারা, তো সেখানে এই অপশন গুলো ছিল মরিসফিল্ড, ডেভেলপ কার্নাপ, এজিআর। ওকে, তো এগুলো কিন্তু ভালো মতো করে করতে হবে। দেন সাপোর্টারকে অটো নিউরন, তিনি কিন্তু ইউনিটি অফ সায়েন্সের প্রবক্তা ছিলেন। তিনি বলেছিলেন যে সব বিজ্ঞানকে একসাথে একটা ইউনিফাইড সিস্টেম হিসেবে তৈরি করা হবে। ইউনিটি অফ সায়েন্স মুভমেন্ট মেটাফিজিকের কিন্তু পুরোপুরি বিরোধিতা, সম্পূর্ণ বিরোধিতা তিনি করলেন। রিজেক্টেড মেটাফিজিক্স কমপ্লিটলি। কারণ যখন সায়েন্সকে মানছো, তোমার কাছে কিন্তু সেই মেটাফিজিক্যাল দিকগুলো, ঈশ্বর রয়েছে, আত্মা রয়েছে, এগুলো তো কোনো মানেই হয় না, কারণ এগুলো তো তুমি প্রুভই করতে পারবে না। তো এটাকে পুরোপুরি কি করলো? রিজেক্ট করে দিল। অ্যান্ড সাপোর্টেড এ সায়েন্টিফিক ওয়ার্ল্ড ভিউ, দর্শনকে পুরোপুরি সায়েন্সের সাথে একীভূত করতে তিনি কিন্তু চেয়েছিলেন। সাপোর্টেড এ সায়েন্টিফিক ওয়ার্ল্ড ভিউ, এই তিনটে কাজ কিন্তু তিনি করেছেন। এরপর হারবার্ট সেগেল, তার অবদান কি ছিল? কন্ট্রিবিউটেড টু ফিলোসফি অফ সায়েন্স, তিনি কিন্তু ফিলোসফি অফ সায়েন্সকে কন্ট্রিবিউট করলেন। অ্যান্ড ওয়ার্ক অন মাইন্ড বডি প্রবলেম ইন এ সায়েন্টিফিক ফ্রেমওয়ার্ক, মাইন্ড বডির মধ্যে যে প্রবলেম সেটাকে সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করেছিলেন তিনি। লজিক্যাল পজিটিভিজমকে মন এবং বিজ্ঞান বিষয় কিন্তু আলোচনায় তিনি কিন্তু প্রসারিত করলেন। এটা হারবার্ট সেগেল কিন্তু এই কাজগুলো করেছেন। দেন হান্স রেশনবার্গ, তিনি কি করলেন? লিডার অফ দ্য বার্লিন সার্কেল, তিনি কিন্তু বার্লিন সার্কেলের নেতা ছিলেন, এবং ফোকাস অন প্রবাবিলিটি অ্যান্ড সায়েন্টিফিক মেথড, বিজ্ঞানকে লজিক্যাল এবং প্রবাবিলিস্টিক হিসেবে ব্যাখ্যা করেছেন। এন ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্সার, নট স্ট্রিক্ট মেম্বার but highly influential, Ludwig Wittgenstein. His early work practices logico-philosophical influence then. তো লুডভিগ উইটগেনস্টাইন, তার বই ছিল ট্র্যাক্টাস লজিকো-ফিলোসফিকাস, এবং এখানে তিনি কিন্তু ল্যাঙ্গুয়েজ ভেরিটি প্রতিফলন করেছিলেন। তিনিও কিন্তু ভেরিফিকেশন থিওরির ভিত্তি তৈরি করেছেন। লুডভিগ উইটগেনস্টাইন তিনিও কিন্তু ভেরিফিকেশন থিওরির ভিত্তি তৈরি করেছেন।
আগস্ট কমটে তিনি কিন্তু ফাউন্ডার অফ পজিটিভিজম এবং ইন্সপায়ার্ড এমফ্যাসিস অন সায়েন্স এন্ড ফ্যাক্ট। শুধুমাত্র সায়েন্টিফিক নলেজই হচ্ছে ভ্যালিড এবং মেটাফিজিক্স হচ্ছে অপ্রয়োজনীয়, এই কথাটা তিনি কিন্তু বলেছেন অগস্ট কমটে। এবং তিনি লজিক্যাল পজিটিভিজমের একটা ফিলোসফিক্যাল রুট তৈরি করে দিয়েছিলেন। এরা সবাই হচ্ছে কিন্তু সাপোর্টার। ওকে, লেখা গেছে। হ্যাঁ, উইটগেনস্টাইন তিনি কিন্তু তার আর্লি ওয়ার্ক কি ছিল, প্র্যাকটিক্যাল লজিকো ফিলোসফিক্যাল, এবং এখানে তিনি কিন্তু পজিটিভিজমের গভীরভাবে প্রভাবিত করেন এবং এখানে তিনি ল্যাঙ্গুয়েজ রিয়েলিটি প্রতিফলন এইটা নিয়েও কাজ করেন এন্ড ভেরিফিকেশন থিওরি এর ভিত্তি কিন্তু তৈরি করেন। লুডভিগ উইটগেনস্টাইন কিন্তু ভেরিফিকেশন থিওরির ভিত্তি তৈরি করেছিলেন, যাচাইকরণ নীতি, যেটা লজিক্যাল পজিটিভিজমের মেন থিওরি, ভেরিফিকেশন থিওরি। এরপর আমি চলে আসবো, দেখো কি বলছে, লজিক্যাল পজিটিভিজম বিগিন উইথ দ্য ভিয়েনা সার্কেল in the 1920s. It is also called logical empiricism or scientific empiricism. তো কি বলেছিলেন, লজিক্যাল পজিটিভিজমরা খাতায় ভালো করে লিখবে যে জায়গাগুলো আমি বলবো। লজিক্যাল পজিটিভিজম কিন্তু বলেছিলেন এই কথাটাই যে সব জ্ঞানের উৎসই হলো কি অভিজ্ঞতা, সবকিছুই আমরা এক্সপিরিয়েন্স থেকে পাই। আমরা চোখ দিয়ে যেটাকে দেখছি, কান দিয়ে যা শুনছি, আমরা স্পর্শ গন্ধ স্বাদ যা কিছু অনুভব করছি, এগুলোই হচ্ছে কিন্তু রিয়েল নলেজের ভিত্তি। তাহলে লজিক্যাল পজিটিভিজম কি বলে, যেসব জ্ঞান আমরা অভিজ্ঞতায় পাই সেটাই হচ্ছে রিয়েল নলেজ, এবং যেসব জ্ঞান আমাদের অভিজ্ঞতায় ধরা পড়ছে না, অভিজ্ঞতা দিয়ে আমরা জানতে পারছি না, এক্সপিরিয়েন্স দিয়ে জানতে পারছি না, সেগুলোকে পরীক্ষা করা যায় না, সেগুলো বিশ্বাস করতে পারি আমরা, কিন্তু সেগুলো কখনোই জ্ঞান হতে পারে না। যা অভিজ্ঞতার মাধ্যম দিয়ে ধরা পড়ে না সেটা কখনো জ্ঞান হতে পারে না। And unlike earlier empiricists like John Locke, David Hume, who focus on psychology, logical positivism focuses on logical analysis of language. লিখতে খাতায় এটা, logical positivism focus on logical analysis of language. তো তারা বলছে যে এই যে আত্মা আছে, ঈশ্বর আছেন, এগুলো কিন্তু অনুভব বা কখনোই আমরা পরীক্ষা করতে পারি না, তাই এগুলো কিন্তু এম্পিরিক্যালি ভ্যালিড নয়। জন লক কিন্তু কোনকে কি বলেছিলেন, একটা সাদা অলিখিত কাগজের মতো, এবং ডেভিড হিউম কি বলেছিলেন, তিনি কিন্তু কজ এফেক্ট এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু সন্দেহ করলেন, কজাল থিওরিকে তিনি কিন্তু সন্দেহ করেছিলেন ডেভিড হিউম। কিন্তু লজিক্যাল পজিটিভিজমরা কি বললেন, যে শুধু অভিজ্ঞতা নয়, অভিজ্ঞতার কিন্তু লজিক্যাল অ্যানালিসিস অফ ল্যাঙ্গুয়েজ, অভিজ্ঞতার ভালো করে বুঝবে, শুধুমাত্র অভিজ্ঞতা নয়, এক্সপিরিয়েন্স নয়, বরঞ্চ অভিজ্ঞতার ভাষাগত এবং যৌক্তিক বিশ্লেষণের ওপরও কিন্তু লজিক্যাল পজিটিভিস্টরা কিন্তু জোর দিয়েছেন। লজিক্যাল অ্যানালিসিস অফ ল্যাঙ্গুয়েজ, শুধু অভিজ্ঞতা নয়, অভিজ্ঞতার ভাষাগত এবং যৌক্তিক বিশ্লেষণের ওপরও কিন্তু তারা জোর দিয়েছিলেন। ওকে, and influenced by Auguste Comte, it emphasized facts and logic. তো এমপিরিসিজমের কি গুরুত্ব রয়েছে, এটা নিশ্চিত করে যে জ্ঞান হবে অবজেক্টিভ, কখনোই সাবজেক্টিভ নয়,
জ্ঞান কিরকম হবে? বস্তুনিষ্ঠ, অবজেক্টিভ, এবং জ্ঞান সবসময় কিন্তু আমরা পরীক্ষা করেই পাবো। ওকে, পরীক্ষাযোগ্য হতে হবে। তো ফার্স্টেই যেটা বললাম, শুধু অভিজ্ঞতা থাকলে হবে না, সেই অভিজ্ঞতাকে সঠিকভাবে প্রকাশ এবং বিশ্লেষণ কিন্তু করতে হবে। তো লজিক কি করে এখানে? লজিক কিন্তু বাক্যের স্ট্রাকচারটা বিশ্লেষণ করে, যে কোন বাক্যটা অর্থপূর্ণ, মিনিংফুল, আর কোনটা হচ্ছে অর্থহীন। কোন বাক্যটা অর্থপূর্ণ, কোন বাক্যটা অর্থহীন, সেটা কিন্তু নির্ধারণ করে। এবং ভ্যালিড এবং ইনভ্যালিড কোনটা, সেটাও কিন্তু বিচার করে লজিক। ওকে, তো আগের দিন আমি একটা জিনিস বলেছিলাম যে কোয়াইন পড়িয়েছিলাম, আগের দিন কোয়াইন করেছিলাম, সেখানে আমরা অ্যানালিটিক এবং সিনথেটিক এই দুটোর মধ্যে কোয়াইন কিন্তু কখনোই ডিস্টিংশন করেনি, কিন্তু লজিক্যাল পজিটিভিজমটা কিন্তু এই অ্যানালিটিক এবং সিনথেটিক স্টেটমেন্টের মধ্যে কিন্তু একটা ডিস্টিংশন করেছিল। তো অ্যানালিটিক স্টেটমেন্ট আমি কি বলেছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম যে অল ব্যাচেলার্স আর আনম্যারিড। এখানে ব্যাচেলার মানে হচ্ছে আনম্যারিড, তাই বাক্যটা লজিক্যালি ট্রুথ, অ্যানালিটিক্যালি ট্রুথ রয়েছে এটার, কারণ এটা কিন্তু সবসময় কিন্তু এটা সত্য। ওকে, তো লজিক্যাল পজিটিভিস্টরা কিন্তু মনে করতেন অনেক ফিলোসফিক্যাল প্রবলেম গুলো আছে, কিসের থেকে আসে, অনেক ফিলোসফিক্যাল প্রবলেম আসে কিন্তু আমাদের অনেক সময় আমরা ভাষাকে ভুলভাবে ইউজ করি, ব্যবহার করি। তো এখানে দেখা কি বলতে, দেখো মেন আইডিয়া, many traditional philosophical statements about God, absolute substance and metaphysical, this cannot be verified, so they are meaningless. তো তারা বলছেন যে গড, ঈশ্বর, অ্যাবসলিউট, সাবস্টেন্স, দ্রব্য, এগুলো কিন্তু সব মেটাফিজিক্যাল, এগুলো কিন্তু মেটাফিজিক্যাল, সেই জন্য এগুলোকে কখনো ভেরিফাই করা যায় না, যাচাই করা যায় না, সেই জন্যই তারা কিন্তু বলেছেন যে এগুলো হচ্ছে মিনিংলেস। তো এখানে বলছে ফিলোসফি মাস্ট রিজেক্ট মেটাফিজিক্স, তো দর্শনকে কিন্তু সবসময় মেটাফিজিক্সকে রিজেক্ট করতে হবে, এন্ড ফোকাস অন কিসে কিসে ফোকাস করতে হবে, বিজ্ঞানে ফোকাস করতে হবে, লজিকে ফোকাস করতে হবে, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিস, ল্যাঙ্গুয়েজে কিন্তু ফোকাস করতে হবে, ভাষায়। ওকে, এই জায়গাগুলোতে কিন্তু ফোকাস করতে হবে, রিজেক্ট করতে হবে কিন্তু মেটাফিজিক্সকে। তাহলে আমি কি বললাম এতক্ষণ পর্যন্ত, যে লজিক্যাল পজিটিভিজমের মূল ধারণা ছিল কি, শুধুমাত্র অভিজ্ঞতা বা শুধু যুক্তি কোনোটাই একা যথেষ্ট কখনোই নয়, অভিজ্ঞতা এবং লজিক, যুক্তি, এই দুটো একসাথে মিলেই কিন্তু একটা ভ্যালিড নলেজ তৈরি হয়। কি বললাম, তাহলে এই দুটো কি লাগবে, একটা ভ্যালিড নলেজ তৈরি হতে গেলে, একটা সত্য জ্ঞান তৈরি হতে গেলে কি লাগবে, ফার্স্ট হচ্ছে এমপিরিসিজম, অভিজ্ঞতা, অ্যান্ড লজিক, এই দুটো কিন্তু লাগবে। শুধু এমপিরিসিজম হলে কি সমস্যা হবে, শুধুমাত্র যদি আমি বলি অভিজ্ঞতা থেকেই আমাদের সমস্ত প্রকারের জ্ঞান আসে, তাহলে এখানে কি প্রবলেম হবে, আমরা যা দেখি, শুনি, অনুভব করি সেগুলো সেন্স ডেটা, কিন্তু সমস্যা কোথায়, শুধু এই সেন্স ডেটাগুলো থাকলেই কিন্তু আমাদের জ্ঞান হয় না, আমরা কিন্তু সেই ডেটাগুলোকে ভুলভাবেও ইন্টারপ্রিটেশন করতে পারি। আমরা যখন সেন্স, আমরা যখন কিছু দেখছি, ভুলভাবেও কিন্তু দেখতে পারি সেটাকে, যেমন আমরা কোনো মানে পরীকে সাপ হিসেবে দেখলাম, তো আমাদের কিন্তু এই অভিজ্ঞতার মাধ্যম দিয়ে কিন্তু পুরোপুরি কিন্তু আমি জিনিসটাকে ঠিকভাবে ইন্টারপ্রিটেশন করতে পারি না। একদম, একদম, আমাদের কিন্তু এই অবজারভেশনটা পুরোপুরি ইনকমপ্লিট থাকতে পারে। ওকে, সেই জন্য বললো যে শুধুমাত্র অভিজ্ঞতা নয়, তার সাথে কিন্তু লজিকটাও কিন্তু লাগবে। আর শুধুমাত্র যদি আমি লজিকটা নিই তাহলে কি সমস্যা হবে,
লজিক বলে কি, যে যুক্তি দিয়ে আমরা কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছাই। কিন্তু যদি বাস্তবে কোনো, হ্যাঁ আমি বলে দিচ্ছি কি বললাম, শুধুমাত্র যদি এমপিরিসিজম হয়, যদি আমরা বলি যে সব নলেজ আমাদের অভিজ্ঞতা থেকে আসে, যদি আমরা এটাকে মেনে নিই, তাহলে কি কি এখানে প্রবলেম অ্যারাইজ করতে পারে? তো এখানে কিন্তু প্রবলেম অ্যারাইজ কি করে, যে আমরা যা দেখি শুনি অনুভব করি এগুলো সবকিছু আমাদের সেন্স ডেটা, কিন্তু শুধুমাত্র এই সেন্স ডেটা থাকলেই কিন্তু জ্ঞান হয় না। আমরা কিন্তু ডেটাগুলোকে ভুল ভাবেও ইন্টারপ্রিটেশন করতে পারি। তুমি যেটা দেখছো সেটা ভুল দেখতে পারো, আর তুমি যেটা দেখছো অন্য কিন্তু সেটা নাও দেখতে পারে। তোমার যেটা অন্যরকম লাগবে, আমার সেটা আবার আরেক রকম কিছু লাগবে। তোমারটা আমারটা কিন্তু সেম হবে না। তাহলে এই অবজারভেশন গুলো কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে, এখানে কিন্তু একটা বায়াসনেস, পক্ষপাতিত্ব থাকতে পারে। তো অভিজ্ঞতা দিয়ে কিন্তু সবসময় জ্ঞান হয় না, শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে জ্ঞান হয় না। এই জন্য তারা বললেন যে শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে জ্ঞান হয় না, এবং শুধুমাত্র যুক্তি বা লজিক দিয়েও কিন্তু জ্ঞান হয় না। কারণ দেখো, শুধু লজিক হলে সেখানে কি সমস্যা আসবে? লজিক বলে কি, যে যুক্তি দিয়েই আমরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাই। ওকে, কিন্তু এখানে সমস্যা কি হবে, যদি কোনো সেখানে বাস্তব ডেটা না থাকে, লজিক কিন্তু সেখানে পুরো শূন্য হয়ে যায়। আমরা কিন্তু সেখানে একটা কিছু ইমাজিন করতে পারি। যেমন আমি বললাম যে সব মানুষ হয় অমর, রাম হয় অমর। এখানে লজিকটা ঠিক রয়েছে, কিন্তু বাস্তবটা কিন্তু ভুল, কারণ এখানে প্রেমিকটাই ভুল, এমপিরিক্যাল কোনো সাপোর্টই নেই এখানে। তো লজিক্যাল পজিটিভিজম কিন্তু এই দুটো সমস্যারই সমাধান দিল, যে এমপিরিসিজমকেও নিতে হবে এবং লজিককেও নিতে হবে। এমপিরিসিজম কি কি দেবে? অবজারভেশন, এক্সপেরিমেন্ট, এগুলো দেবে। আর লজিক কি দেবে? একটা সঠিক যুক্তি দেবে, রিজনিং দেবে, ক্ল্যারিটি দেবে। তো এই দুটো ছাড়া কিন্তু কখনোই জ্ঞান হওয়া সম্ভব নয়। এমপিরিসিজম ছাড়া কিন্তু নলেজটাই পুরো ব্লাইন্ড হয়ে যাবে, এবং লজিক ছাড়া কিন্তু নলেজটা পুরো এমপি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সেই জন্যই এই এমপিরিসিজম এবং লজিক এই দুটো যখন থাকবে, তখনই সেই জ্ঞানটা কিন্তু ভ্যালিড হবে, সেই নলেজটা কিন্তু ভ্যালিড হবে। ওকে, কি বললাম বোঝা গেছে? যে দুটোই কিন্তু লাগবে, একটা জ্ঞান হতে গেলে শুধুমাত্র অভিজ্ঞতা হলে হবে না, সেখানে লজিকও কিন্তু থাকতে হবে। দুটো মিলেই কিন্তু তৈরি হবে একটা ট্রু নলেজ। তাহলে তারা বলল যে জ্ঞান অভিজ্ঞতার দ্বারা যাচাইযোগ্য, লিখে নেবে, এগুলো লিখবে খাতায়, যে জ্ঞান অভিজ্ঞতার দ্বারা যাচাইযোগ্য এবং যুক্তি দ্বারা বিশ্লেষণযোগ্য, সেটাই হচ্ছে একমাত্র প্রকৃত জ্ঞান। কি বললাম? যে জ্ঞান অভিজ্ঞতার দ্বারা যাচাইযোগ্য এবং যুক্তির দ্বারা বিশ্লেষণযোগ্য, শুধুমাত্র সেটাই হবে প্রকৃত জ্ঞান। এটাই কিন্তু লজিক্যাল পজিটিভিস্টরা বললেন। তো লজিক্যাল পজিটিভিজমের মূল লক্ষ্য কি ছিল? এইটুকুনি জায়গা তোমাদের ক্লিয়ার হয়েছে? যেটা বললাম যে জ্ঞান হতে গেলে আমাদের শুধু এমপিরিসিজম, অভিজ্ঞতা থাকলে হবে না, দুটোই লাগবে, লজিকও লাগবে অ্যান্ড এমপিরিসিজম, অভিজ্ঞতাও লাগবে। শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে কখনো জ্ঞান হতে পারে, এই জায়গাটা বোঝা গেছে? তো লজিক্যাল পজিটিভিজমের মূল লক্ষ্য কি ছিল? যে দর্শনকে একটা অস্পষ্ট এবং এই যে মেটাফিজিক্যাল যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয় থেকে সরিয়ে এনে একদমই স্পষ্ট, নির্ভুল এবং সাইন্টিফিক, বৈজ্ঞানিক এই হিসাবে কিন্তু গড়ে তোলা। তো দর্শনকে কিন্তু বিজ্ঞান সম্মত করা, এটাই তাদের কিন্তু কাজ ছিল।
তো আমরা আগে মানে প্রাচীন এবং মধ্যযুগীয় দর্শন যেটা ছিল সেখানে কিন্তু সবসময় এরকমই প্রশ্ন ছিল যে ঈশ্বর আছে নাকি, আত্মা অমর কিনা, চূড়ান্ত অ্যাবসলিউট কি, বাস্তবতা কি। তো এই জিনিসগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট উত্তর এখনো পর্যন্ত কেউ পায়নি। এগুলোকে কিন্তু কখনোই পরীক্ষার মাধ্যম দিয়ে যাচাই করা যায় না। ফলে সেই সময় কিন্তু প্রাচীন মধ্যযুগীয় দর্শনে কিন্তু দর্শন এরকম হয়ে গেছিল আনসার্টেন, ব্যক্তিনিষ্ঠ। কিন্তু লজিক্যাল পজিটিভিজমরা বলেছেন যে দর্শনকে কখনো ব্যক্তিনিষ্ঠ হলে হবে না, সেটা কিন্তু বস্তুনিষ্ঠ হতে হবে এবং সার্টেন, যেটা নিশ্চিত জ্ঞান দেবে, এইরকম হতে হবে। তো তারা চেয়েছিলেন, লজিক্যাল পজিটিভিস্টরা চেয়েছিলেন যে দর্শন যেন বিজ্ঞানের মতো নির্ভুল, প্রিসাইজ এবং পরীক্ষাযোগ্য, টেস্টেবল হয়। তো ফার্স্টেই দেখো কি দিচ্ছে, ভেরিফিকেশন থিওরি অফ মিনিং। So the principal tool of the logical positivists in carrying out their philosophical activities was their theory of meaning. According to this theory, the meaning of a proposition is the method of its verification. তো কোনো একটা স্টেটমেন্ট সেটা সত্য কিনা তার জন্য কিন্তু এই ভেরিফিকেশন প্রিন্সিপাল নিয়ে আসলো। সবকিছুকে কিন্তু যাচাই করতে হবে। লজিক্যাল পজিটিভিস্টরা কি বললেন যে মানে যা কিছু রয়েছে সবকিছুকে কিন্তু যাচাই করতে হবে আগে, এবং যেটাকে যাচাই করা যায় না, ভেরিফাই করা যায় না, সত্য বা মিথ্যা, যেটার সত্য বা মিথ্যা এগুলোকে নির্ধারণ করা যায় না, সেইগুলো কিন্তু পুরোপুরি মিনিংলেস, অর্থহীন। তো একটা বাক্য মিনিংফুল হবে কখন, যদি সেটা এমপিরিক্যালি ভেরিফাই করা যায়, তাহলেই কিন্তু সেই বাক্যটা লজিক্যালি ট্রু হবে, নয়তো সেটা কিন্তু পুরোপুরি মিনিংলেস হয়ে যাবে। তো যদি আমি বলি গড এক্সিস্ট করে, তুমি এখন এই গড এক্সিস্ট করে এটাকে তুমি কিভাবে ভেরিফাই করবে বলো? এটাকে কি ভেরিফাই করা যায় যে ঈশ্বর হচ্ছে এক্সিস্ট করছে? কোনো পরীক্ষায় তুমি প্রমাণ করতে পারবে না। তো লজিক্যাল পজিটিভিস্টরা এই জন্যই কিন্তু বলে যে মেটাফিজিক্যাল যে তত্ত্ব সেটা কিন্তু পুরোপুরি মিনিংলেস, এটাকে যাচাই করা যায় না। সোল ইজ ইমমর্টাল, মৃত্যুর পর কি হচ্ছে কেউ জানি না আমরা, এটাও কিন্তু মিনিংলেস। তো লজিক্যাল পজিটিভিজমের মূল লক্ষ্য কি ছিল? দর্শনকে বিজ্ঞানসম্মত করা, যাতে জ্ঞান হয় স্পষ্ট এবং যাচাইযোগ্য, এবং মেটাফিজিক্সটাকে পুরোপুরি দূর করা, এই অর্থহীন আলোচনাগুলোকে বন্ধ করে দেওয়া। তো যা যাচাই করা যায় না তা নিয়ে দর্শনে কিন্তু কথা বলারও কোনো অর্থ নেই, এটা কিন্তু তারা বললেন। ওকে, তো অর্থের যাচাইকরণ করতে তোমাদের খুব কোশ্চেন আসে, অ্যাজাম্পশন মিনিং জাতীয় কোশ্চেন দেয় যাচাইকরণ নীতি থেকে, অর্থের ভেরিফিকেশন থিওরি অফ মিনিং থেকে। তো এটা কিন্তু লজিক্যাল পজিটিভিজমের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব, যে একটা বাক্যের অর্থ হলো সেটা যাচাই করার পদ্ধতি। কোনো একটা বাক্য মিনিংফুল হবে যদি আমরা দেখি যে কোনো একটা বাক্য মিনিংফুল হবে যদি না সেটা অ্যানালিটিক, যুক্তিগতভাবে সত্য, অথবা সেটা এমপিরিক্যালি ভেরিফায়েবল, অভিজ্ঞতায় যাচাইযোগ্য হয়। কি বললাম, লিখে নাও এগুলো। কোনো বাক্য মিনিংফুল হবে যদি সেটা অ্যানালিটিক, যুক্তিগতভাবে সত্য হয়, এবং এমপিরিক্যালি যেটাকে ভেরিফাই করা যায়, অভিজ্ঞতা দিয়ে সেটাকে যাচাই করা যায়। তো এখানে কিন্তু লজিক্যাল পজিটিভিস্টরা তাদের ভেরিফিকেশন তত্ত্বের অ্যানালিটিক এবং সিনথেটিক এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য করেছিলেন।
Sentences of mathematics and logic are called analytic statements, and these sentences are divided into tautologies, which are true under all possible circumstances, and the contradictions, which are false under all possible circumstances. So, an analytic sentence is either necessarily true or necessarily false. তো অ্যানালিটিক স্টেটমেন্ট এটা মানে কি, যে বিশ্লেষণমূলক বাক্য, যে সংজ্ঞা থেকেই সত্য বা মিথ্যা, এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার আমার দরকার নেই, এটা এমনি এমনি সত্য। অল ব্যাচেলার্স আর আনম্যারিড ম্যান, এইটা কিন্তু টটোলজি, এটা কিন্তু সবসময় সত্য, এটা কিন্তু সবসময় সত্য হয়। অল ব্যাচেলার্স আর আনম্যারিড ম্যান। And synthetic proposition, synthetic proposition কি, অভিজ্ঞতামূলক বাক্য, সত্যতাটা নির্ভর করছে কিসের ওপর, পুরোপুরি কিন্তু অভিজ্ঞতার ওপর। যেমন ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু শুধুমাত্র আমি আমার অভিজ্ঞতার দ্বারাই কিন্তু এটার সত্যতা মিথ্যাত্ব কিন্তু যাচাই করতে পারি। তো সিনথেটিক স্টেটমেন্ট গুলো সবসময় কিন্তু ডিপেন্ড করে কিসের ওপরে, অভিজ্ঞতার ওপরে। তো এই দুটো জিনিসের মধ্যে কিন্তু লজিক্যাল পজিটিভিস্টরা কিন্তু পার্থক্য করেছিলেন অ্যানালিটিক স্টেটমেন্ট এন্ড সিনথেটিক স্টেটমেন্টের মধ্যে। ওকে, এই যে দেখো, টু টাইপস অফ মিনিংফুল স্টেটমেন্ট তারা বলেছিল, এই দুটোই হচ্ছে কিন্তু মিনিংফুল স্টেটমেন্ট। সেগুলো কি কি, অ্যানালিটিক স্টেটমেন্ট এন্ড সিনথেটিক স্টেটমেন্ট। তোমাদের কোশ্চেন দিতে পারে যে লজিক্যাল পজিটিভিস্টদের মতে মিনিংফুল স্টেটমেন্ট কোনগুলো, লজিক পজিটিভিস্টদের মতে মিনিংফুল স্টেটমেন্ট কোনগুলো, একটা কি অ্যানালিটিক স্টেটমেন্ট আর একটা হচ্ছে সিনথেটিক স্টেটমেন্ট। এগুলো কিন্তু সবসময় টটোলজিস মানে কি, সত্য, তোমার জানা না জানা কারোর ওপর নির্ভর করে না, এটা সবসময় সত্য, এই বাস্তব জগতের ওপর কিন্তু নির্ভর করছে না, সবসময় সত্য। আর এটা কিন্তু সবসময় সিনথেটিক স্টেটমেন্ট কিন্তু সবসময় এমপিরিক্যাল, মানে কি অভিজ্ঞতা উপর কিন্তু নির্ভর করে। ট্রুথ ডিপেন্ডস অন এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্সের উপর কিন্তু নির্ভর করে। সিনথেটিক স্টেটমেন্টস গুলো কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার উপরেই নির্ভর করে। তো যদি তোমাদের কোশ্চেন দেয় যে লজিক্যাল পজিটিভিস্টদের মতে মিনিংফুল স্টেটমেন্টস কোনগুলো, অ্যানালিটিক স্টেটমেন্ট এন্ড সিনথেটিক স্টেটমেন্ট। এন্ড কি বলছে, মিনিংলেস স্টেটমেন্ট কোনগুলো, যেগুলো মিনিংলেস স্টেটমেন্ট, যেগুলো মেটাফিজিক্যাল, সেইগুলো কিন্তু মিনিংলেস। যেমন গড এক্সিস্ট, দ্য অ্যাবসলিউট ইজ পারফেক্ট, সোল ইজ ইমমর্টাল, এগুলো কিন্তু রিজেক্ট করা হয়েছিল, এইগুলো সব রিজেক্ট করেছিল লজিক্যাল পজিটিভিস্টরা। কারণ কি, যে গড এক্সিস্ট করে এটা কিন্তু কখনোই আমরা যাচাইকরণ নীতির দ্বারা কিন্তু করতে পারি না, ভেরিফাই করতে পারি না কখনোই। অ্যাবসলিউট চূড়ান্ত কি আমরা কখনোই জানি না। সোল ইজ ইমমর্টাল, কখনোই জানি না। আত্মা অমর, এগুলো কিন্তু কখনোই যাচাই করা যায় না। তো এইগুলো কিন্তু সব রিজেক্ট করে দিয়েছেন তারা। These are rejected as metaphysical because they cannot be tested empirically. কখনোই এগুলোকে টেস্ট করা যায় না, পরীক্ষা করা যায় না, সেই জন্য এগুলো অভিজ্ঞতার দ্বারা পরীক্ষা করা যায় না বলে এগুলোকে সব রিজেক্ট করে দিয়েছেন। ক্লিয়ার হয়েছে এইটুকুনি অবধি? সবার ক্লিয়ার হয়েছে এইটুকুনি অবধি? এরপর চলে আসবো স্ট্রং ভার্সেস উইক ভেরিফিকেশন। স্ট্রং ভার্সেস উইক ভেরিফিকেশন, তারা কিন্তু এই যে ভেরিফিকেশন থিওরিকে দুটো ভাগে ভাগ করেছেন, একটা কি স্ট্রং, আরেকটা হচ্ছে উইক।
ফার্স্টে আমি চলে আসবো স্ট্রং ভেরিফিকেশন। সেটা কি? A statement must be conclusively verified. A statement must be conclusively verified. তো স্ট্রং ভেরিফিকেশন এটা কিন্তু শক্তিশালী যাচাইকরণ নীতি। তো এখানে বলা হয় কি যে কোনো একটা বাক্য তখনই মিনিংফুল হয়, তখনই অর্থপূর্ণ হবে যখন সেটাকে সম্পূর্ণভাবে তুমি যাচাই করতে পারবে। কোনো বাক্য তখনই অর্থপূর্ণ হবে যখন তুমি সেটাকে সম্পূর্ণভাবে যাচাই করতে পারবে, সেখানে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ থাকবে না, কোনো রকম কিন্তু সন্দেহের সুযোগই থাকবে না। পুরোপুরি প্রমাণ করতে হবে যে বাক্যটা একেবারেই সত্য। তো এখানে কিন্তু সম্পূর্ণ যাচাই বলতে কি বলছে, যে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে কিন্তু পরীক্ষা করতে হবে, কোনো ব্যতিক্রম যাতে না থাকে। সব সম্ভাব্য পরিস্থিতিতে কিন্তু তোমাকে এর সত্যটাকে কিন্তু প্রমাণ করতে হবে। কিন্তু এখানে কিন্তু প্রবলেম রয়েছে। কি প্রবলেম? এই প্রবলেমটা কিন্তু দেখো কি বলছে, almost no empirical statement can meet this fixed condition. তো এই স্ট্রং ভেরিফিকেশনের কি প্রধান সমস্যা রয়েছে, যে বাস্তবে সম্পূর্ণ যাচাই করা কিন্তু সবার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। এম্পিরিক্যাল স্টেটমেন্ট মানে কি? এম্পিরিক্যাল স্টেটমেন্ট মানেই হচ্ছে কি সেটাকে অভিজ্ঞতার উপর নির্ভরশীল হতে হবে, কিন্তু আমাদের অভিজ্ঞতা কিন্তু সীমিত, লিমিটেড। তুমি এখন এখানে বসে তুমি আমেরিকায় কি হচ্ছে বা অন্য জায়গায় কি হচ্ছে কি করে বলবে? আমাদের যে যে অভিজ্ঞতার উপর নির্ভরশীল বলছে এখানে যে এম্পিরিক্যাল স্টেটমেন্ট, আমাদের অভিজ্ঞতাগুলো তো সীমিত, আমরা তো এখানে বসে সবকিছু জানতে পারি না। কোথায় কি হচ্ছে আমরা কিন্তু সবসময় সব জায়গা পরীক্ষা করতে পারি না। তো এখানে কিন্তু লিমিটেশন চলে আসছে। কি বলছি বুঝতে পারছো যে এখানে কেন এত সমস্যা আসছে স্ট্রং ভেরিফিকেশনে? আরেকটা ইউনিভার্সাল স্টেটমেন্টের সমস্যা। তো এই ইউনিভার্সাল স্টেটমেন্ট কি, যে সব সত্যি অলওয়েজ ধরনের বাক্য, অল হিউম্যানস আর মর্টাল, অল যেটা বলেছিল অল ব্যাচেলার্স আর আনম্যারিড, তো এইগুলো সব কেসে কিন্তু পরীক্ষা করা কিন্তু অসম্ভব হয়ে পড়বে। তাই স্ট্রং ভেরিফিকেশন অনুযায়ী এগুলো কিন্তু মিনিংফুল হবে না। তো এখানে কিন্তু প্রবলেম গুলো অ্যারাইজ করছে, এবং স্ট্রং ভেরিফিকেশন কিন্তু সায়েন্টিফিক নলেজকেও অস্বীকার করে। যে বিজ্ঞান কি করে, বিজ্ঞান কিন্তু বিভিন্ন জেনারেল ল তৈরি করে, হাইপোথেসিস তৈরি করে, কিন্তু স্ট্রং ভেরিফিকেশন বলছে এগুলোকে ভেরিফাই করা যায় না, পুরোপুরি কিন্তু ভেরিফাই কখনোই করা যায় না কঠোরভাবে। সেই জন্য কিন্তু এই প্রবলেম গুলো অ্যারাইজ করছে বলেই কিন্তু সেখানে এজেয়ার উইক ভেরিফিকেশন এই তথ্যটাকে কিন্তু ইনক্লুড করলেন। রিভাইজ বাই এজেয়ার মানে কোশ্চেন দেয় যে কে এই ভেরিফিকেশনকে রিভাইজ করেছিলেন। স্ট্রং ভেরিফিকেশনের এতটা কঠোরতার কারণে অনেক সমস্যা তৈরি হচ্ছিল, তাই এজেআর কি করলো, এই ধারণাটাকে কিন্তু পুরোপুরি সংশোধন করলেন। এখানে কি বলছে যে এই স্টেটমেন্ট ইজ মিনিংফুল, একটা স্টেটমেন্ট তখনই মিনিংফুল হবে if it can be verified in principle. লিখবে এই জায়গাটা, a statement is meaningful if it can be verified in principle. কোনো একটা বাক্য মিনিংফুল হবে কখন, যদি সেটা কোনো প্রিন্সিপাল দ্বারা যাচাই করা সম্ভব হয়। অর্থাৎ এখনো ভেরিফাই করা না গেলেও ভবিষ্যতে যেটাকে
ভেরিফাই করা সম্ভব হবে, সেটা হচ্ছে কি মিনিংফুল। এখন যদিও বাস্তবে পরীক্ষা করে আমি যদি নাও করতে পারি, কারণ এখানে কি বলছিল স্ট্রং ভেরিফিকেশনে তোমাকে কিন্তু পরীক্ষাটা করতেই হবে, তোমাকে কিন্তু এখানে কঠোর ভাবে বলছে বাস্তবে কিন্তু তোমাকে পরীক্ষাটা করতেই হবে। কিন্তু উইক ভেরিফিকেশনে কি বলছে যে বাস্তবে এখন যদি তুমি সেটাকে পরীক্ষা করতে নাও পারো, আমরা জানি যে কি মেথডে সেটাকে পরীক্ষা করা যেতে পারে, তো সেই মেথডটা জানলেই যথেষ্ট। যেমন আমি জানি যে জলের রাসায়নিক গঠন কি, জলের রাসায়নিক গঠন হচ্ছে H2O, আগে জানা ছিল না, কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা করে এটাকে বার করেছে, তাই এটা কিন্তু উইক ভেরিফিকেশন অনুযায়ী কিন্তু এটা ওকে। এটা কিন্তু এই জন্যই আনা হলো, রিভাইজ করলো এদের, যে প্রিন্সিপালটা সম্ভব হলেই যথেষ্ট, এখনই যে পরীক্ষা করে দেখাতে হবে এটা কিন্তু নয়, কঠোর ভাবে তোমাকে এখানে করতে বলা হচ্ছে না। আর স্ট্রং ভেরিফিকেশনে কি বলছে যে 100% সম্পূর্ণ এটা তোমাকে দেখাতে হবে। আর উইক ভেরিফিকেশন এই জন্যই করলো কারণ এখানে কি বলা হলো যে প্রিন্সিপালটা সম্ভব হলেই যথেষ্ট। তাহলে এটা কিন্তু উইক ভেরিফিকেশন কিন্তু লজিক্যাল পজিটিভিজমকে আরো বেশি প্র্যাকটিক্যাল করে তুললো, এবং ভবিষ্যতের জ্ঞানকেও এটা কিন্তু আরো বেশি অনুমোদন দিল। এবং এখানে কিন্তু কোনো কঠোরতা নেই যে এখনই তোমাকে প্রুভ করতে হবে, এরকম কিন্তু কোনো কঠোরতা নেই। সেই জন্যই কিন্তু উইক ভেরিফিকেশনের সহ এই তত্ত্বটা কিন্তু ভেরিফিকেশন থিওরির মূল লক্ষ্য ছিল, যা কিন্তু রিফর্ম করলো পুরোপুরি, কিন্তু ভেরিফিকেশন থিওরি তা কিন্তু রিফর্ম করলো। বোঝা গেছে কি বললাম এখানে? এরপর দেখো কি বলছে, পারপাস অফ দ্য থিওরি, দ্য ভেরিফিকেশন থিওরি এম টু এলিমিনেট মেটাফিজিক্স। তো এটা পারপাস গুলো কি ছিল, ভেরিফিকেশন থিওরির পারপাস গুলো মেটাফিজিক্সকে পুরোপুরি এলিমিনেট করে দেওয়া, কারণ মেটাফিজিক্যাল যে বক্তব্যগুলো রয়েছে, ঈশ্বর আছে আত্মা রয়েছে, এগুলোকে যাচাই করা যায় না, এগুলো পরীক্ষাযোগ্য নয়। দেন ক্ল্যারিফাই ল্যাঙ্গুয়েজ, ভাষাকে, অনেক দার্শনিক সমস্যা কেন আসছে, তারা দেখলো যে এই যে দার্শনিক সমস্যাগুলো আসছে সেটা কিসের জন্য আসছে, ভাষার অস্পষ্টতার কারণে কিন্তু তৈরি হচ্ছে। তো ভাষাকে কেমন করতে হবে, একদম নির্ভুল, যেটা হবে কি পরিষ্কার, একদম মানে যেটার মধ্যে কোনো খুঁত থাকবে না, পরিষ্কার একদম হবে, এবং লজিক্যালি স্ট্রাকচার হতে হবে সেটাকে। অ্যান্ড লাস্ট, লাস্ট কি বলছে, মোস্ট ফিলোসফি সিমিলার টু সায়েন্স, তোমাদের কিন্তু কোশ্চেন আছে লিখে নেবে এগুলো, মেক ফিলোসফি সিমিলার টু সায়েন্স, দর্শনকে কি করতে হবে, বিজ্ঞান সম্মত করতে হবে, দর্শনকে কিন্তু সায়েন্সের মতো অবজেক্টিভ হতে হবে, বস্তুনিষ্ঠ হতে হবে, ব্যক্তিনিষ্ঠ নয়, অবজেক্টিভ, এভিডেন্স বেস, এভিডেন্স থাকতে হবে। দর্শন কখনোই হবে না, ফিলোসফি কখনোই এরকম হবে না যেটা যেটা কল্পনা করছি আমি, অস্পষ্ট থাকবে, এরকম নয়, বরং এরকম হবে সাইন্টিফিক, সিস্টেমেটিক। তাহলে এইগুলো কিন্তু পারপাস, ভেরিফিকেশন থিওরির পারপাস। তো স্ট্রং ভেরিফিকেশন এন্ড উইক ভেরিফিকেশনের কথা এখানে বলা হলো। উইক ভেরিফিকেশন কি বললো, যা প্রিন্সিপালে যাচাই করা সম্ভব সেটাই মিনিংফুল, এবং এই তত্ত্বের মূল লক্ষ্যগুলো কি ছিল, মেটাফিজিক্সকে দূর করা, ভাষাকে একদম ক্লারিফাই করা, পরিষ্কার করে দেওয়া, এবং দর্শনকে বিজ্ঞান সম্মত করা। তাহলে লজিক্যাল পজিটিভিজমকে কঠোরতা থেকে বাস্তবতার দিকে নিয়ে যাওয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংশোধন করলেন, কে করলেন বলে কিন্তু কোশ্চেন আসে এখান থেকে, কে করলেন সেটা, এজে, এজে তিনি কিন্তু রিভাইজ করলেন এই তত্ত্বটা।
বলো এইটুকুনি জায়গাতে কোনো সমস্যা? এইটুকুনি জায়গা ক্লিয়ার হয়েছে নাকি বলো? এরপর তো এটাকেও কিন্তু অনেকে আবার ক্রিটিসাইজ করলেন, যে ভেরিফিকেশন থিওরির কিন্তু সমালোচনা করা হয়েছিল। সেলফ রিপিউটেশন প্রবলেম কি বলছে এখানে? দ্য ভেরিফিকেশন প্রিন্সিপাল itself cannot be empirically verified, so by its own standards it is meaningless. তো লজিক্যাল পজিটিভিজমের মূল নীতি কি ছিল? ভেরিফিকেশন প্রিন্সিপাল। তো এখানেও কিন্তু আবার খুব সমস্যা দেখা যাচ্ছে। কি সেগুলো? যে কোনো বাক্য তখনই মিনিংফুল হয় যদি তা এমপিরিক্যালি ভেরিফাই করা যায়, অভিজ্ঞতার মাধ্যম দিয়ে সেটা যাচাইযোগ্য হয়, এবং তা হচ্ছে কি হবে? অ্যানালিটিক, যুক্তির দ্বারা সত্য হতে হবে। এখানে মূল সমস্যা কোথায় দাঁড়ালো? যে এই ভেরিফিকেশন প্রিন্সিপাল নিজেই কি এই সব সত্য পূরণ করছে? তো ভেরিফিকেশন প্রিন্সিপালকে কিন্তু যখন আমরা পরীক্ষা করছি যে সব মিনিংফুল বাক্য অবশ্যই এমপিরিক্যালি ভেরিফাইবল হতে হবে, বা সেটাকে যুক্তির দ্বারা কিন্তু যাচাইযোগ্য হতে হবে। তো এই বাক্যটা যদি এমপিরিক্যালি ভেরিফাইবল, আমরা কি এটাকে অবজারভেশন বা এক্সপেরিমেন্ট করে কি প্রমাণ করতে পারি যে সব মিনিংফুল বাক্যই হচ্ছে ভেরিফাইবল? না, এটা কিন্তু কোনো সাইন্টিফিক এক্সপেরিমেন্ট নয়, এটা কিন্তু একটা ফিলোসফিক্যাল ক্লেম। তো ভেরিফিকেশন প্রিন্সিপাল কিন্তু নিজে নিজেই কিন্তু এমপিরিক্যালি ভেরিফাইবল নয়, সেটা কিন্তু নিজে নিজেই অ্যানালিটিক, তাহলে সেটা কিন্তু নিজের নিয়ম অনুযায়ী কিন্তু এটা মিনিংলেস হওয়ার কথা। তো বাই ইটস ওন স্ট্যান্ডার্ড ইট ইজ মিনিংলেস। এটাই কিন্তু সেলফ রিপিউটেশন তত্ত্ব। একটা তত্ত্ব যদি নিজেকেই খণ্ডন করে তাকে বলা হয় কি? সেলফ রিপিউটেশন, আত্মখণ্ডনমূলক তত্ত্ব। তো ভেরিফিকেশন প্রিন্সিপাল কি বলছে? যা ভেরিফায়েবল নয় তা হচ্ছে মিনিংলেস। কিন্তু প্রিন্সিপাল নিজে, এই প্রিন্সিপালটা তো নিজেই ভেরিফায়েবল নয়, তাই কিন্তু নিজেই কিন্তু নিজের বিরুদ্ধে চলে যাচ্ছে। যেমন ধরো কেউ বলছে যে আমি কখনো কোনো কথা বলি না, কিন্তু সে নিজেই কথা বলে যাচ্ছে, এটা কি হচ্ছে? সেলফ কন্ট্রাডিকশন হচ্ছে। ঠিক তেমনি এই ভেরিফিকেশন প্রিন্সিপালে কি হচ্ছে? শুধু যাচাইযোগ্য বাক্যই মিনিংফুল, কিন্তু এই কথাটাই তো যাচাইযোগ্য নয়। তো এই সমস্যার কারণে কিন্তু লজিক্যাল পজিটিভিজমের এই যুক্তিটা দুর্বল হয়ে যায়, পুরো ভেরিফিকেশন এই থিওরিটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে, এবং অনেক দার্শনিক কি বলছেন যে এটা কিন্তু একটা সেলফ রিপিউটেশন প্রবলেম হচ্ছে এখানে, যা নিজেই নিজের নিয়মকে বাতিল করে তুলছে। ওকে, তো এখানে কিন্তু একটা প্রবলেম অ্যারাইজ হচ্ছে, সেলফ রিপিউটেশন প্রবলেম। দেন টু রেস্ট্রিকটিভ, বলছে কি এথিক্যাল রিলিজিয়াস অ্যাস্থেটিক স্টেটমেন্টস বিকাম মিনিংলেস। তো এখানে কি বলছে যে নৈতিক, ধর্মীয় এবং যে অ্যাস্থেটিক, যে নান্দনিক যে বাক্যগুলো রয়েছে, সেই বাক্যগুলো কিন্তু সব মিনিংলেস হয়ে যায়। যেমন মাদার ইজ রং, এটা কিন্তু নট এম্পিরিক্যালি ভেরিফায়েবল, এগুলো কিন্তু ভেরিফাই করা যায় না। So that is too restrictive. And scientific laws problem, যে ইউনিভার্সাল ল গুলো রয়েছে সেগুলো কিন্তু ভেরিফাই করা অসম্ভব। সব মেটাল, তাহলে কি বলছে? অল মেটালস এক্সপেন্ড হোয়েন হিটেড ক্যান নট বি ফুলি ভেরিফাইড। তো এইগুলো সব মেটালকে কিন্তু পরীক্ষা করা কখনোই সম্ভব নয়। তো এই ইউনিভার্সাল ল গুলোকে কিন্তু সবসময় পরীক্ষা করা অসম্ভব। অ্যান্ড ক্রিটিসিজম বাই কার্ল পপার, কার্ল পপার কিন্তু সমালোচনা করেছিলেন। কি বলেছেন? যে এখানে প্রপোজ, তিনি কিন্তু প্রপোজ করেছিলেন, লিখে নেবে কার্ল পপার, তোমাদের কোশ্চেন দেয়, কার্ল পপার কিন্তু প্রপোজ করেছিলেন ফলসিফিকেশন প্রিন্সিপালকে। তিনি বলেছেন যে সায়েন্স ওয়ার্ক বাই ফলসিফিকেশন, সায়েন্স কিন্তু সবসময় ফলসিফিকেশনের ওপর ওয়ার্ক করে থাকে, নট ভেরিফিকেশন। কি বললাম?
যে বিজ্ঞান হচ্ছে কিন্তু ভেরিফিকেশন তত্ত্বের দ্বারা নয়, কিন্তু ফলসিফিকেশন তত্ত্বের ওপর কিন্তু ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। সায়েন্স ওয়ার্ক বাই ফলসিফিকেশন, নট ভেরিফিকেশন। তিনি কিন্তু এখানে ক্রিটিসাইজ করলেন। দেন কি বলবো এখন, আমার উদাহরণটা সেরকম মনে পড়ছে না, আমি পরে বলে দেবো তাহলে কি উদাহরণ হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, কার্ল পপার কি বললেন যে তিনি কিন্তু ফলসিফিকেশন প্রিন্সিপাল এটাকে কিন্তু প্রপোজ করেছেন। তিনি কিন্তু ফলসিফিকেশন প্রিন্সিপাল এটাকে প্রপোজ করেছেন যে সায়েন্স সবসময় ওয়ার্ক করে কিসের ওপর? ফলসিফিকেশন প্রিন্সিপালের ওপর, নট ভেরিফিকেশন। যাচাইকরণ নীতির ওপর কিন্তু সায়েন্স কাজ করে না। যেটা বলছিল লজিক্যাল পজিটিভিস্টরা, লজিক্যাল পজিটিভিস্টরা কি বলেছিলেন? সায়েন্স সবসময় যাচাইকরণ নীতির ওপরই কাজ করে। কিন্তু এখানে কার্ল পপার ক্রিটিসাইজ করে কি বললেন? সায়েন্স কখনো ভেরিফিকেশন নীতির ওপর কাজ করে না, ফলসিফিকেশন নীতির ওপর কাজ করে। আগের দিন একটা ফলসিফিকেশন আমি উদাহরণ বলেছিলাম, এখন মানে ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না শিল্পটা কি বলেছিলাম, ওটাই হবে এক্স্যাক্টলি ওরকম একটা হবে। তো আমি বলে দেবো ফলসিফিকেশন কি বলা যায় এখানে উদাহরণ হিসেবে। ক্রিটিসিজম বাই WVO কোয়াইন। তো কোয়াইন আগে আমি পড়িয়েছিলাম, সেখানে কি বলেছিলাম যে কোয়াইন কিন্তু রিজেক্ট করেছিলেন অ্যানালিটিক ভার্সেস সিনথেটিক যে ডিসটিংশন করা হয়েছিল। তো লজিক্যাল পজিটিভিস্টরা যে অ্যানালিটিক স্টেটমেন্ট এবং সিনথেটিক স্টেটমেন্টের মধ্যে যে ডিসটিংশন করেছিল সেটাকে কিন্তু কোয়াইন পুরোপুরি রিজেক্ট করে দিলেন। ওকে, তো এটা কিন্তু কোয়াইন করেছিলেন, আগে কি বলেছিলাম এটা। তো এইটা কিন্তু ক্রিটিসাইজ করলেন, এন্ড দ্য কনক্লুশনে কি বলছেন? দ্য ভেরিফিকেশন থিওরি অফ মিনিং ওয়াজ এ revolutionary attempt to define meaning in scientific terms and eliminate metaphysics. তো এখানে ভেরিফিকেশন থিওরি এটা কিন্তু অর্থকে সবসময় বৈজ্ঞানিক ভাবে সাইন্টিফিক্যালি যাচাই করতে চেয়েছিল, মেটাফিজিক্সকে এলিমিনেশন করতে চেয়েছিল। কিন্তু এখানে কি হলো? সেলফ কন্ট্রাডিকশন এসে পড়লো, অতিরিক্ত কঠোরতা, রেস্ট্রিকটিভ। সেই জন্যই এটা কিন্তু সমালোচনার মুখে পড়লো। এই তত্ত্বটা কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। কিন্তু এই যে মেটাফিজিক্যালের যে এলিমিনেশনের কথা বলেছিল, সেগুলো কিন্তু মানে এগুলোর বিকাশে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদানও রেখেছিল। কারণ আমরা এটা সত্যি সত্যি কখনোই প্রুভ করে পাই না। এই যে মেটাফিজিক্যাল যে তত্ত্ব, সেগুলোকে কিন্তু সত্যি আমরা কখনোই চোখে দেখতে পারি না। তো এটা কিন্তু তার লজিক্যাল পজিটিভিজমরা কিন্তু এর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তো কিছু কিছু তত্ত্ব কিন্তু এখান থেকে ঠিক প্রুভ হয়েছিল। তো আমি এবার কিছু কোশ্চেনে চলে আসবো। তো ফার্স্ট কোশ্চেন, তো তোমাদের এখান থেকে কিন্তু বেশিরভাগ অ্যাসারশন রিজনিং জাতীয় কোশ্চেন দেয়। ফার্স্ট কোশ্চেন হলো, লজিক্যাল পজিটিভিজম aims to make philosophy scientific because it accepts metaphysical discussion. বলো কি হবে অ্যান্সার? A is true and R is false. কে বোঝাবে এখন আমাকে এই কোশ্চেনটা কি বলছে আর এই কোশ্চেনের অ্যান্সার কেন কি হয়েছে, কেন হলো? মেটাফিজিক্যাল বিষয়টাকে অ্যাকসেপ্ট করেনি। কেন? কারণ মেটাফিজিক্যাল প্রিন্সিপাল গুলো যাচাই করা যায় না, ভেরিফাই করা যায় সেই জন্য। এরপরের কোশ্চেন, লজিক্যাল পজিটিভিজম কম্বাইন empiricism and logic because knowledge is from through both experience and reasoning. Logical positivism, লজিক্যাল পজিটিভিজম অভিজ্ঞতা এবং যুক্তিকে কম্বাইন করেছেন, একত্রিত করলেন। কারণ জ্ঞান হচ্ছে কিসের দ্বারা হয়? অভিজ্ঞতা এবং যুক্তির উভয়ের মাধ্যম দিয়ে আসে নলেজ। একদম, এটা কিন্তু এই হবে। এরপরের কোশ্চেন,
According to the verification principle, a statement is meaningful if it is empirically verifiable, because all meaningful statements can be verified through observation. এটা কি কারেক্ট এক্সপ্লেনেশন নাকি নট? কে বোঝাবে এবার আমাকে বলো? একদমই ঠিক অ্যান্সার, কিন্তু বোঝাবে কি? কেন হলো না এটা? যে কারেক্ট এক্সপ্লেনেশন কেন হয়? হ্যাঁ, একদম ঠিক বলছো, একদম। হ্যাঁ, বলো বলো। একদম একদম, এটা কিন্তু ডাইরেক্ট ব্যাখ্যা করছে না। একদমও ঠিক বলেছে। কারণ এখানে অ্যাসারশনে কি বলছে, যে মিনিংফুল হতে গেলে এমপিরিক্যালি ভেরিফায়েবল হতে হবে। একদম ঠিক, কিন্তু রিজনে কি বলছে, যে সব মিনিংফুল স্টেটমেন্ট কিন্তু অবজারভেশনের দ্বারাই কিন্তু ভেরিফাই করা হয়। তো এখানে কিন্তু দুটোই ঠিক, কিন্তু কখনো কারেক্ট এক্সপ্লেনেশন নয়। দুটোই ঠিক। এরপরে analytic statements are true without experience because they are based on definition. এটা কি হবে? অ্যানালিটিক স্টেটমেন্ট গুলো অভিজ্ঞতার আগে থেকেই সত্য, তোমার আমার জানার উপর কখনোই নির্ভর করে না। সেগুলো বেস করে থাকে সবসময় তাদের ডেফিনেশনের ওপর, অর্থের ওপর, শব্দের অর্থের ওপর। একদম ঠিক। তার এক্সপ্রেশন কারেক্ট অর নট? অপশন, একদম, এটা কিন্তু কারেক্ট। কারণ অভিজ্ঞতার আগে থেকেই সত্য, এবং এর সত্যতাটা নির্ভর করে কিসের উপরে? শব্দের অর্থের উপরে, বেসড অন ডেফিনেশন। একদমই কারেক্ট। Metaphysical statements are meaningless according to logical positivists because they cannot be empirically verified. এটা অপশন বি কেন হলো? এটা অপশন বি হবে? আচ্ছা, এ বলেছে, একদম, এটা কিন্তু এ অপশন হবে। Metaphysical statements are meaningless according to logical positivists because they cannot be empirically verified. একদম কারেক্ট এক্সপ্লেনেশন। স্ট্রং ভেরিফিকেশন। এবার স্ট্রং ভেরিফিকেশন থেকে কোশ্চেন। স্ট্রং ভেরিফিকেশন রিকোয়ার্স complete verification of statements because empirical knowledge can always be fully proven. বলো, খুব ভালো একটা কোশ্চেন এই কোশ্চেনটা। কি বলেছিল, যে স্ট্রং ভেরিফিকেশন অনুযায়ী একটা স্টেটমেন্ট সম্পূর্ণভাবে তোমাকে কঠোরভাবে সম্পূর্ণভাবে যাচাইযোগ্য হতে হবে। কারণ এম্পিরিক্যাল নলেজ সবসময় পুরোপুরি প্রমাণ করা যায়? এম্পিরিক্যালি নলেজ গুলো কি সবসময়? হ্যাঁ, বলো কি হবে অ্যান্সার? তো আমাকে কে বলবে যে রিজন আর এম্পিরিক্যালি নলেজ গুলো কেন সবসময় প্রুভ করা যায় না? ফুললি কেন প্রুভ করা যায় না, পুরোপুরি প্রমাণ করা যায় না কেন? আমরা সব ক্ষেত্রে সেগুলোকে পরীক্ষা করতে পারি না, ফিউচার কেসেস সম্বন্ধে জানতে পারি না। আমি এখানে বসে আমি কোথায় সবকিছু মানে আমেরিকায় কি হচ্ছে মানে আমি জানতে পারছি সেগুলো? এমপিরিক্যাল নলেজ সবসময় কি অলওয়েজ প্রোভেন হয়? নো, কখনোই হয় না। তুমি এখানে বসে সব জায়গার কথা এখন বলতে পারবে না, তুমি সব ক্ষেত্রে পরীক্ষা করতে পারবে না, তুমি কি ফিউচার কেস জানতে পারবে না কি হবে? তো এগুলো কিন্তু করা যায় না, তো এটার জন্যই কিন্তু এটা ফলস হলো, রিজন ইজ ফলস। এরপর
weak verification is more practical than strong verification because it allows verification in principle. একদম, এটা কিন্তু মোর প্র্যাকটিক্যাল, এই জন্যই তো এসএআর ইন্ট্রোডিউস করলো এই উইক ভেরিফিকেশনের তথ্যটা, তাই তো? হুম, কারণ কি দেখেছিলাম আমরা, স্ট্রং ভেরিফিকেশনে কি সমস্যা ছিল, যে সেটা কিন্তু পুরোপুরি কঠোর ছিল, রেস্ট্রিকটিভ ছিল। এবং উইক ভেরিফিকেশন কেন আনা হলো, কারণ এটা কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবল, নমনীয়, প্র্যাকটিক্যাল, সেই জন্যই তো এটা নিয়ে আসলো উইক ভেরিফিকেশনকে। তো এটা কি হবে, অ্যান্সার এ হবে। এরপরে Rudolf Carnap argued that metaphysics arises from misuse of language because metaphysical statements are grammatically incorrect. Rudolf Carnap কি বললেন, যে মেটাফিজিক্স ভাষার অপব্যবহার থেকে সৃষ্টি হয়, কারণ মেটাফিজিক্যাল বাক্যগুলো ব্যাকরণগতভাবে ভুল। এটা আমি কিন্তু আজকে পড়াইনি, ঠিক আছে, এই জায়গাটাই পড়াইনি, এটা কিন্তু এ ইজ টু আর ইজ ফল আর ইজ ফলস হবে, ঠিক আছে। কারণ রুডলফ কার্নপ কি বলেছিলেন, যে গ্রামারটা ঠিক, গ্রামার ঠিক, কিন্তু লজিক্যাল স্ট্রাকচার গুলো ভুল। কি বলছো বলো, আমি শুনতে পারলাম না, বলো আরেকবার। মেটাফিজিক্যাল স্টেটমেন্টস আর গ্রামাটিক্যালি ইনকারেক্ট বলছে, এটা ভুল, একদমই এটা ভুল। কারণ রুডলফ কার্নপ কি বলেছিলেন, যে গ্রামার ঠিক কিন্তু লজিক্যাল স্ট্রাকচারটাই কিন্তু ভুল। রুডলফ কার্নাপের জায়গাটা আজকে পড়াইনি আমি, ওকে, তো এটাই পড়াবো নেক্সট দিনকে। তো এইটা কিন্তু এস টু আর ইজ ফলস হবে, এটা মানে ল্যাঙ্গুয়েজ গত একটা জায়গা রয়েছে, ওই জায়গাটা নেক্সট দিন পড়াবো। এরপর W.B.O. Quine rejected the analytic and synthetic distinction because he wanted to weaken logical positivity. বলো এটা কি হবে? আচ্ছা, আমি এটা কখন বলেছিলাম, যে এটা কেন এ হোক হলো, এটা কি বিকজ he wanted to weaken logical positivism, এটা কে বলেছিল? Why? একদমই নয়, এটা এজিহার বলেছিল। এ একটু আর ফলস হবে, ঠিক আছে, এটা তো পয়েন্ট বলেনি এটা, বিকজ হি ওয়ান্টেড টু উইকেন লজিক্যাল পজিটিভিজম। আচ্ছা দাঁড়াও এক মিনিট, ডব্লিউবিও পয়েন্ট রিজেক্টেড দ্য, হ্যাঁ এটা ঠিক একদম, কারণ তিনি লজিক্যাল পজিটিভিজমকে দুর্বল করতে চেয়েছিলেন। না, এটা তুমি কিন্তু মানে আমি এটা করেছি, বিকজ হি ওয়ান্টেড টু উইকেন, ভালো করে বোঝো কোশ্চেনটা, বিকজ হি ওয়ান্টেড টু উইকেন লজিক্যাল পজিটিভিজম, কারণ তিনি লজিক্যাল পজিটিভিজমকে দুর্বল করতে চেয়েছিলেন। এইটা কিন্তু এই হবে, এটার উইকেন মানে ওটা বলছে না, এটা কি বলছে, বিকজ হি ওয়ান্টেড টু উইকেন লজিক্যাল পজিটিভিজম, উইকেন করতে করতে গিয়ে কিন্তু তিনি এই দুটোকে রিজেক্ট করেছিলেন। না, এটা কিন্তু বি এর অপশনটা হবে, বোথ এ এন্ড আর তো দুটোই কথা বলেছিলেন, কিন্তু এইটার প্রসঙ্গে এটার কথা আসেনি, এইটার প্রসঙ্গে এটার কথা আসেনি, এটার অ্যান্সার কিন্তু কারেক্ট অ্যান্সার বি হবে। কোয়াইন কিন্তু অ্যানালিটিক, ভালো করে বলছো, লিখতে খাতায়, কোয়াইন কিন্তু অ্যানালিটিক এবং সিনথেটিক প্রপোজিশন এই দুটোকে কিন্তু ডিস্টিংশন, এটা কিন্তু রিজেক্ট করেছিলেন একদমই, কারণ লজিক্যাল পজিটিভিটি কি করেছিলেন, অ্যানালিটিক এবং সিনথেটিক স্টেটমেন্ট এই দুটোর মধ্যে কিন্তু ডিস্টিংশন করেছিলেন, এটাকে কিন্তু কোয়াইন রিজেক্ট করেছিলেন, একদম ঠিক। এন্ড রিজনে কি বলছে, বিকজ হি ওয়ান্টেড টু উইকেন লজিক্যাল পজিটিভিজম, কোয়াইন কিন্তু লজিক্যাল পজিটিভিজমকে দুর্বল করতে চেয়েছিলেন, এটাও কিন্তু সত্য। তিনি সেখানে হোলিস্টিক ভিউ অফ নলেজ এইটা দিয়েছিলেন, আগের দিন পড়িয়েছিলাম, ওয়েব অফ বিলিফ, হোলিস্টিক ভিউ অফ নলেজ দিয়েছিলেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু তিনি লজিক্যাল পজিটিভিজম কিন্তু উইক করতে চেয়েছিলেন, এটা কিন্তু নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন হবে, দুটোই ঠিক, কিন্তু সেই প্রসঙ্গে বলেন।
অ্যানালিটিক সিনথেটিক ডিস্টিংশন এই প্রসঙ্গে কিন্তু পয়েন্ট এই কথাটা বলে। ওকে, তো এটা কিন্তু কি হবে অ্যান্সার। কি বললাম বোঝা গেছে? বোঝা গেছে কি বললাম? এরপর লজিক্যাল positivism aims to eliminate metaphysics because metaphysical statements provide scientific knowledge. আর ফলস কেন হলো? কারণ এখানে কি বলছে, মেটাফিজিক্যাল স্টেটমেন্ট প্রোভাইড করে কি সায়েন্টিফিক নলেজ, কখনোই নয়। মানে যাহা মিথ্যা, মানে মেটাফিজিক্যাল স্টেটমেন্ট কখনোই সায়েন্টিফিক নলেজকে প্রোভাইড করে না, তাই তো? এজ টু আর ইজ ফল। What is the main aim of logical positivism? To make philosophy scientific. একদম। According to logical positivism, a statement is meaningful if it is analytically true or empirically verifiable. All bachelors are unmarried is an example of, এটা তোমাদের মানে দুটো পয়েন্ট থেকেও আসতে পারে, আবার লজিক্যাল পজিটিভিজম দুটো জায়গায় কিন্তু একই রকমই রয়েছে। Why are metaphysical statements rejected by logical positivism? What is the difference between strong and weak verification? Option B, strong requires complete verification, সম্পূর্ণ verification চায়, and weak requires verification in simplicity. Who criticize the verification principle by proposing falsification? কার্ল পপার। একদম। তো আজকে আমরা যেইটুকু করেছি সেখান থেকে সবটা কোশ্চেন প্র্যাকটিস করে নিলাম। ওকে, তো তোমাদের বলো আজকে যেইটুকুনি করিয়েছি সেখান থেকে কোনো কোশ্চেন আছে বলতে পারবে, আর পুরোটা বুঝতে পারলেও সেটা বলতে পারবে। বলো আজকে যেইটুকুনি করিয়েছি সেখান থেকে যেই আমি ফার্স্টে বলেছিলাম যে যেই সাপোর্টার্স গুলো, এই সাপোর্টার্স গুলো থেকে কিন্তু কোশ্চেন খুব পড়ে। আর স্ট্রং উইথ ভেরিফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। আর মেটাফিজিক্স এলিমিনেট করেছে, সব জায়গায় জায়গায় কোশ্চেন করেছে, যেইটুকুনি পড়িয়েছে। তোমরা প্রিভিয়াস ইয়ারে যারা কোশ্চেন কেটেছো তোমরা কিন্তু পেয়ে যাবে এই কোশ্চেন। বলো ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা নেক্সট করে দিতে পারো, কোনো কোশ্চেন না। ওকে, ঠিক আছে, তোমরা তাহলে নেক্সট করে দাও, কোনো কোশ্চেন না। হ্যাঁ বলো।